আর কিছুক্ষণ পরেই বহু প্রত্যাশিত এবং বহু প্রতীক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন। সারা দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু এর সাথে সাথে আমরা সবাই একটা ব্যাপারে আলোচনা করছি, কে কত আসন পেতে পারে এবং আগামী সরকার কে কিভাবে গঠন করবে। তো দর্শক মন্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসন সমীকরণ অনুষ্ঠানে। আমি ফাহিম মাসরুর, আমার সাথে আজকে উপস্থিত আছেন এতেশামুল হক, রাজনৈতিক বিশ্লেষক ও পেশায় উনি একজন আইনজীবী; জ্যোতি রহমান, কলাম লেখক, রাজনৈতিক বিশ্লেষক এবং একজন অর্থনীতিবিদ। আমরা, আপনারা জানেন, এই প্রোগ্রামে প্রতিদিন বেশ কিছু জেলা এবং সেই জেলাগুলোর যে আসনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমরা বিভিন্ন ডেটা, হিস্টোরিক ডাটা ট্রেন্ড অ্যানালাইসিস করি, প্রার্থীদের সম্পর্কে আলোচনা করি, তাদের স্ট্রেংথ, তাদের উইকনেস, সেই ব্যাপারগুলো আমরা কথা বলি। তারপরে আমরা যারা এখানে থাকি তারা সবাই ইন্ডিভিজুয়ালি এক একটা আসনে কে জিততে পারে ফাইনালি সেটার ব্যাপারে একটা প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করি। তো সেগুলোকে আমরা সামারি করে, অ্যাভারেজ করে আপনাদের সামনে আমরা উপস্থাপন করি। তো অলরেডি আমরা বাংলাদেশের প্রায় অলমোস্ট 59টি আসন আমরা প্রেডিক্ট করেছি, 59টি জেলা আমরা প্রেডিক্ট করেছি। আমরা যদি একটু দেখে নেই আমাদের সোফার যেই প্রেডিকশনটা আমরা করেছি সেটা দেখব। তারপরে আমরা এই সেশনে আমরা নরসিংদীর যে আসনগুলো আছে, নরসিংদীর 6টি আসন আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে সোফার আমাদের যে প্রেডিকশনটা হয়েছে এত দিন পর্যন্ত। আমরা বেশ কয়েকদিন ধরে এই কাজটা করছি। তো আপনারা যদি ম্যাপে দেখেন, আমরা এখানে 59টি আসন নিয়ে অলরেডি করেছি। এটার একটা আগের ম্যাপ, বাট এর সাথে আরেকটা অ্যাড হয়েছে, কিশোরগঞ্জ অ্যাড হয়েছে। এখানে 138টি আসন, 252টি আসনের মধ্যে 138টি আসন সোফার বিএনপি পাচ্ছে। এর সাথে যোগ হবে আরো 4টা কিশোরগঞ্জের, যেটা যোগ করার পরে 80টা জামাত পাবে। এখানে 80টা দেখানো আছে, এর সাথে আরেকটা হবে কিশোরগঞ্জের, এবং বাকিগুলো স্বতন্ত্র বা জাতীয় পার্টি বা ইসলামিক আন্দোলন পাবে। তো এটি হচ্ছে মোটামুটি আপডেটেড একটা ইনফরমেশন আমাদের প্রেডিকশনের উপরে। তো আমরা এখন শুরু করছি নরসিংদীর 5টা আসন আছে, আপনারা জানেন। আমরা দেখি নরসিংদীর 5টা আসনে কে কোনটিতে এগিয়ে থাকবে বলে আমরা মনে করছি। নরসিংদী 1 আসনে হেভিওয়েট একজন প্রার্থী আছে, খায়রুল কবির খোকন। উনি ডাকসুর নেতা ছিলেন, ডাকসুর সেক্রেটারি জেনারেল ছিলেন বোধহয়, বা বেশ বড় মাপের একজন নেতা ছিলেন। 90-এর আন্দোলনে খুব প্রমিনেন্ট একজন ছাত্র নেতা। তো উনি এই আসন নির্বাচন করছেন এবং গত আগেও বেশ কয়েকবার এই আসনে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার সাথে কম্পিট করবেন ইব্রাহিম ভুইয়া, জামাত প্রার্থী। এতেশাম, আপনি শুরু করেন। জি, এই আসনে ধরেন খায়রুল কবির খোকন অনেকদিন থেকে খুব স্ট্রংলি চালিয়ে যাচ্ছেন। উনি, আপনি যেটা বললেন, ডাকসু থেকে, ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছেন। উনার ওয়াইফও বেশ প্রমিনেন্ট একজন মহিলা নেতা। আওয়ামী লীগের সময় উনাকে প্রায় জেলে রাখা হতো, 100টার বেশি কেস ছিল উনার এগেনস্টে। উনি একবার বলেছিলেন যে উনার জেল থেকে উঠে সকালে প্রথম কাজ ছিল ওনার ওয়াইফের জন্য একটু ফুল করানো, এবং উনি অপেক্ষা করতেন কবে জেল থেকে বের হবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ স্ট্রং লিডার, সিনিয়র এবং মাঠ পর্যায়ে শক্তিশালী হলে যেটা হয়, অন্য কেউ এবং উনি তো বোধহয় যখন আওয়ামী লীগ ইলেকশনে জিতত তখন তো বোধহয় উনি আওয়ামী লীগ ক্যান্ডিডেটকে হারিয়েই এই আসনে পেয়েছিলেন মোস্ট প্রবাবলি। উনি অ্যাকচুয়ালি ন্যাশনাল সিটে নমিনেশন পেলেন 2002-এ। তার আগে একজন ছিলেন যিনি 91, 96, 2001 তিনবারই জিতেছিল। উনি মারা গেলেন 2002-এ। খায়রুল কবির খোকন বাই ইলেকশনে জিতে আসলেন। আচ্ছা, হ্যাঁ, তো আমার ধারণা এখানে উনি সহজে জিতে আসবেন। ওকে, জ্যোতি। সরি, আপনার কথা শোনা যায়নি, আপনি আরেকবার একটু বলবেন? খায়রুল কবির খোকন, হ্যাঁ আমি সরি, মাইক মিউটেড ছিল।
আমি এহতেশামের সাথে এগ্রি করি, খায়রুল কবির খোকন সহজেই জিতে আসবেন। ওকে, তাহলে আমরা এটা নিয়ে খুব বেশি আলোচনা করবো না। আমিও আসলে ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার প্রোফাইল ইজ টু স্ট্রং, এবং এখানে না জেতার কোনো কারণ নেই, কারণ এখানে আওয়ামী লীগও নেই। তো এই আসনে উনি খুব সহজেই জিতবেন। নরসিংদী 2 এখানেও হাই প্রোফাইল প্রার্থী আছেন, ডক্টর মঈন খান, আব্দুল মঈন খান। উনি মন্ত্রী ছিলেন বিএনপি সরকারের আগের বার, মোস্ট প্রবলি তারও আগে মন্ত্রী ছিলেন উনি। তো এখানে উনি পার্টিসিপেট করছেন, পলাশ ও নরসিংদী সদর উপজেলা। এখানে 11 দলীয় জোট যেটা, সেটার মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে, কারণ এখানে 11 দলীয় জোট থেকে ফর্মালি গোলাম সারোয়ার তুষার, টক শোতে অত্যন্ত পরিচিত একজন নাম, ওনাকে এনসিপি প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছিল। বাট এখানে জামাতের যিনি ক্যান্ডিডেট, যে অরিজিনালি উনি নমিনেশন জমা দিয়ে ফেলেছিলেন, উনি কিন্তু নমিনেশন উইথড্র করেনি এবং উনি এখনো মোস্ট প্রবলি আজকে পর্যন্ত ওনার ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে এনসিপি এবং জামাতের মধ্যেও কিছু সমস্যা তৈরি হয়েছে বলে আমরা জানি। তো এই জায়গাটাতে কি মনে হচ্ছে এহতেশাম? এই ডক্টর মঈন খান অবশ্যই বিএনপির অনেক পুরনো নেতা। ওনার বাবা আব্দুল মোমেন খানও বিএনপির মন্ত্রী ছিলেন। উনি ডক্টর মঈন খান বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং মানে অবশ্যই স্ট্রং কন্টেন্ডার, যে বিএনপি যদি জনরায় পায়, জিতে সরকার গঠন করেন, উনি একটা সিনিয়র ক্যাবিনেট পজিশন পাবেন। এবং ওনার এগেনস্টে যেহেতু আমার ধারণা একটু অপোজিশন একচেটিয়া হিসেবে নামতে পারছে না, এই জামাত ক্যান্ডিডেট দিয়েছে, আবার এনসিপির সারওয়ার তুষার, যিনি এনসিপির অত্যন্ত অত্যন্ত তাত্ত্বিক নেতা এবং কনসেনসাস কমিশনে বিভিন্ন সংস্কারে ওনার ভয়েস সবসময় স্ট্রং ছিল। এবং ওনার ব্যাপারে কিছু কন্ট্রোভার্সিও হয়েছে, মেবি ওনার পার্সোনাল লাইফটা যেরকম হওয়া উচিত সেই স্ট্যান্ডার্ডে না। কিন্তু আমার ধারণা সবকিছু মিলে এখানে ডক্টর মঈন খান শুড হ্যাভ কমফোর্টেবল ওয়েন। জ্যোতি? এখানে আপনার মঈন খান তো খুব কমফোর্টেবলি জিতবেন, কোনো সন্দেহ নেই সেখানে। ইন্টারেস্টিংলি হচ্ছে যে যদিও এই আসনটা ফর্মালি জামাত এনসিপি কে ছেড়ে দিয়েছে এবং সারওয়ার তুষার সাহেব এখানে ফর্মালি 11 দলীয় জোটের ক্যান্ডিডেট, কিন্তু আমজাদ হোসেন সাহেব উনি নমিনেশন তো উইথড্র করেননি। তারপরে যখন ওনাকে বলা হলো যে এরকম, জামাত বললো যে এরকম যে না, এটা তো টেকনিক্যালিটিজ, উনি আসলে ক্যান্ডিডেট না, কিন্তু ইন রিয়েলিটি দেখা যাচ্ছে যে আমজাদ হোসেন সাহেব খুবই অ্যাক্টিভলি ক্যাম্পেইন করে যাচ্ছেন এবং সারওয়ার তুষার সাহেব খুব স্ট্রংলি সেটা প্রতিবাদ করে যাচ্ছে। আপনার এখানে ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে যে মঈন খান জিতবেন, সেটা আসলে হয়তো কন্ট্রোভার্সিয়াল কিছু না, কিন্তু এই যেটা আর কি আপনার ফাহিম, যেটা আপনি আগেও অনেক জায়গায় বলেছেন আর কি, যে সদর উপজেলাগুলিতে জুদাইয়ের একটা এফেক্ট থাকছে। এবং আমার ধারণা যে আমজাদ হোসেন সাহেব জামাতের যিনি ক্যান্ডিডেট, তিনি এটা সদর উপজেলা বলেই এখানে এখনো অ্যাক্টিভ ক্যাম্পেইন করে যাচ্ছেন, নট বিকজ যে উনি এইবার মঈন খানকে হারানোর ওনার কোনোই সুযোগ আছে, সেটা হয়তো নাই। কিন্তু এইবার যদি জামাতের ক্যান্ডিডেট এখানে 20% 25% ভোটও পায়, সেটা আপনার আগামীবারের জন্য 5 বছর পরের জন্য একটা লঞ্চিং প্যাড হতে পারবে। এবং যেহেতু এটা সদর উপজেলা, সেখানে আর কি আপনার ওই ন্যাশনাল সুইং, জুলাই এফেক্ট, এগুলি হিসেব করে জামাতের ক্যান্ডিডেটের জন্য 20% 25% পাওয়াটা অসম্ভব কিছু না। তারপরেও মঈন খান জিতবেন, খুব ভালোভাবেই জিতবেন, কিন্তু ওই ভবিষ্যতের চিন্তা করে হয়তো এখানে আমজাদ হোসেন সাহেব আগ্রহ করেননি। ওকে, সো আপনারা দুজনে প্রেডিক্ট করছেন যে মঈন খান এখানে জিতবে। আমি আসলে যদি এখানে যে কোনো একজন ক্যান্ডিডেট থাকতো, এবং সেটা আইদার এনসিপি বা জামাত, এবং এখানে অ্যান্টি বিএনপির একটা ভোট তো নিশ্চয়ই ভাগ হয়ে যাবে। তো হয়তো, এবং নরসিংদী ঢাকা শহর থেকে খুব দূরে না, এবং আমরা যখন ঢাকার নিয়ে আলোচনা করব তখন হয়তো এটা আরো ডিটেইল আমরা আলোচনা করব যে
এক ধরনের সুইং কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তো এবং বেশ বড় ধরনের সুইং। তো সেটার বেনিফিট কিন্তু হয়তো এই এনসিপি এবং জামাত নিজেদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং বলি বা কনফ্লিক্টের জন্য হয়তো এখানে হারাবে। আদারওয়াইজ মঈন খান সাহেব যদিও অনেক কোয়ালিফাইড ক্যান্ডিডেট, শক্তিশালী ক্যান্ডিডেট, উনি কিন্তু একদিক থেকে এই আসনের মানে ক্যাম্পেইন সাইডেও যে খুব বেশি করেছেন তা না, একটু সেলফ কমপ্লেসেন্স তো ছিল। তো সেটা একটা একটা সফট কর্নার বা একটা ওপেনিং কিন্তু ছিল যে কোনো বিরোধী ক্যান্ডিডেটের। তো সেটা আমার ধারণা ওনারা এই ভোটটা ভাগাভাগি করে নষ্ট হবে। বাট এখনো আমার ধারণা হয়তো লাস্ট মোমেন্টে যদি কেউ ঠিক করে যে না হয়তো সারাত তুষার উইথড্র করার কোনো সম্ভাবনাই নেই হয়তো, কারণ উনি এখানে অনেক কাজ করেছেন, ইনভেস্ট করেছেন। হয়তো আমজাদ হোসেন যদি কোনোভাবে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় যে না ঠিক আছে সারাত তুষারকে ভোটটা দেওয়া, ইট মে বি ইন্টারেস্টিং, মেইনলি বিকজ যেটা বললাম সদর উপজেলা এবং হয়তো এখানে অ্যান্টি বিএনপি বা সেই ভোটটা একটা বড় ভোট থাকতে পারে, পার্টিকুলারলি ইয়াংরা আমার ধারণা সদর উপজেলাতে আমরা দেখছি যে ইয়াংরা একটা বড় অংশ বিএনপির এগেইনস্টে ভোট দিচ্ছে। তো আমরা যদি, আমিও আপনার সাথে পেইড করছি এই ক্ষেত্রে যে পলাশ ও নরসিংদী সদর উপজেলা এটা মঈন খানের দিকেই যাবে। আমরা যদি এরপরে আসি শিবপুর উপজেলা নরসিংদী ৩, এখানে ৩ জন প্রার্থী আছে। মঞ্জুর এলাহি বিএনপি প্রার্থী, জামাত প্রার্থী আছেন মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র দেখছি আমরা আরিফুল ইসলাম মৃধা। আপনি কি শুরু করবেন এতেশাম? জি, তো থ্যাংক ইউ। নরসিংদী ৩ হলো শিবপুর উপজেলা। এখানে শিবপুর উপজেলা বলা মানে যার নাম আসে উনি হলেন আব্দুল মান্নান ভূঁইয়া, বিএনপির সাবেক মন্ত্রী, সাবেক মহাসচিব, 91, 96, 2001 তিনবারই জিতে আসছেন। ওনার আগে পরে যারা মহাসচিব ছিলেন যেমন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, খন্দকার দেলোয়ার হোসেন, এখন মির্জা আলমগীর, ওনাদের যেরকম একটা বর্ণাঢ্য এবং গৌরবের ইতিহাস, ওনার ইতিহাসটা ট্র্যাজিক, কারণ উনি 111-এর সময় যে রোলটা প্লে করেছিলেন সেই জন্য ওনাকে বিএনপি থেকে এক্সপেল করা হয়। এবং যিনি রেবেল দাঁড়িয়েছেন, এই বিদ্রোহী প্রার্থী, উনি হলেন আব্দুল মান্নান ভূঁইয়া স্মৃতি সংসদের একজন অফিসার। কাজে আমার ধারণা ওনাকে বিএনপি থেকে বের করে দেওয়ার পরও ওনার নিশ্চয়ই কয়েকজন ভক্ত ছিল লোকাল বিএনপিতে, তাদের একজন দাঁড়িয়েছেন। সেই জন্য আমি অন্য রেবেল বিএনপি দাঁড়ালে যেরকম ধরেন একটু শক্তভাবে দেখি, ইনাকে অতটা ভাবে সিরিয়াসলি নিচ্ছি না, কারণ উনি মেইন স্ট্রিম বিএনপির সাথে জড়িত না। মঞ্জুর কাদের বিএনপির একজন সেক্রেটারি, মনে হয় সায়েন্স এন্ড টেকনোলজি সেক্রেটারি এখন, এবং উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সো উনি বেশ ভালোভাবে ইলেকশনে করে বেড়াচ্ছেন এবং আমার ধারণা উনি জিতবেন। ওকে, সো জ্যোতি এটার সাথে আচ্ছা একটা মিনিট, আব্দুল মান্নান ভূঁইয়া 2008 সালে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন বোধ হয়, তাই না? 37% ভোট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তখন কিন্তু উনি আবার বিএনপি থেকে বেশি ভোট পেয়েছিলেন, তাহলে ওনার ব্যক্তি ভোট কিন্তু বিএনপি থেকে কম না এই আসনে। 2008-এ ছিল, 2026-এ কি ইটস টাফ টু এক্সট্রাপোলেট। না, অ্যাবসলিউটলি। হ্যাঁ, না তার সাথে আমি আরেকটা যেটা তার সাথে আরেকটা যেটুকু অ্যাড করছি সেটা হচ্ছে আপনার যে আব্দুল মান্নান ভূঁইয়ার মানে সিচুয়েশনটা ওয়াজ অবভিয়াসলি ভেরি ট্র্যাজিক, হিজ এন্ড ওয়াজ ভেরি ট্র্যাজিক। উনি যখন 2010 বা 11 সালে ইন্তেকাল করেন তখন আসলে ফিউনারালে শহীদ মিনারে মানে আপনার যে কেউই যায়নি, which was a very sad thing. আব্দুল মান্নান ভূঁইয়া 71 সালে মুক্তিযুদ্ধের সময় শিবপুর উপজেলায় হি হ্যাড এ ইন্ডিয়ান সাপোর্ট ছাড়া একটা লোকাল বামপন্থীদের একটা ছিল আর কি, আপনার মুক্তিযোদ্ধাদের একটা বাহিনী ছিল, সেটার উনি নেতা ছিলেন and made a strong resistance. এখানে ওনার মানে ইনফ্লুয়েন্স তো বিশাল, নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট। হ্যাভিং সেড অল অফ দোজ থিংস, 2026-এ যেটা হয় সেটা হচ্ছে আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলেকে মানে বা ওনার ফ্যামিলি মেম্বারদেরকে বিএনপি ফর্মালি অ্যাপ্রোচ করেন, যেরকম যে ওকে
বাইগনস বি বাইগনস, যা ইয়ে আর কি, মানে এবং নমিনেশন দেওয়ার কথা বলা হয়, অ্যান্ড দে ওয়ার নট ইন্টারেস্টেড। ওনার ছেলে বা Right. অন্যান্য আত্মীয় স্বজন যারা আছেন, ফ্যামিলি ডিক্লাইন, বাট ফ্যামিলি অলসো সেড যে তারা বিএনপির বিরুদ্ধে, মানে দের ইজ এ কাইন্ড অফ ইয়ে আর কি আপনার, মানে তারা ফর্মালি আর কি বিএনপির ক্যান্ডিডেটকে এন্ডোর্স করেছেন লোকাল লেভেলে। অ্যান্ড হোয়াট দ্যাট মিনস আর কি, যে আমি এতেশামের সাথে একমত যে এখানে মৃধা সাহেবের আসলে সেরকম আসলে নেই, বিএনপি পার্টিরও সাপোর্ট পাচ্ছেন না, আবার ভুইয়া সাহেবের ফ্যামিলিরও সাপোর্ট পাচ্ছেন না। ভুইয়া সাহেবের ফ্যামিলি আপনার মঞ্জুর সাহেবকে, মানে বিএনপির ক্যান্ডিডেটকে এন্ডোর্স করেছেন। সো আমিও এটা ধানের শীষের পক্ষে দিচ্ছি। মানে আমি যদি বুঝে থাকি, আপনারা তো এরকম তো হতে পারতো যে যদি মান্নান সাহেবের ফ্যামিলির থেকে কেউ নিজে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতো, তাহলে সিচুয়েশন ডিফারেন্ট হতো, যেহেতু ওনার নিজের একটা বড় ইনফ্লুয়েন্স ওই এলাকায় আছে। আচ্ছা, রাইট, স্পেশালি ওনার ছেলে রাজন ভুইয়া। অ্যাবসলিউটলি, হ্যাঁ। বাট ওনার ছেলে কি রাজন মানে ভুইয়া যদি পলিটিক্সে দাঁড়াতো আছে? সেটা না। জি মানে সরি, ওনার ছেলে কি মানে একেবারেই পলিটিক্স থেকে বাইর হয়ে গেছে, বা পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন থাকলে তো আসলে জ্যোতি যেটা বললেন যে তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল, ইট ইজ ভেরি আনইউজুয়াল টু রিফিউজ দ্যাট অফার। সম্ভবত একটা তিক্ত অভিজ্ঞতা থেকে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে, আমিও আপনার সাথে একমত যে এই ক্ষেত্রে হয়তো ব্যাপারটা হোয়াট অ্যাম্বিশন লাইজ ইন দ্য হার্ট অফ ম্যান, কে জানে বলেন। ওকে, সো আমিও আপনাদের সাথে একমত এখানে, কারণ এখানে জামাতের খুব বেশি স্ট্রং রোল আমরা দেখছি না আগে কখনো। তো আমরা একটু আগাই, আমরা এখন নরসিংদী 4-এ চলে যাই। নরসিংদী 4, এখানেও আরেকজন হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন। নরসিংদী 4-এ সর্দার সাখাওয়াত হোসেন, নাম বোধহয় সর্দার পুরো নাম সাখাওয়াত হোসেন বকুল, ইফ আই এম নট রং। সো উনি নরসিংদী 4-এর মনোহরদী বেলাবু উপজেলা থেকে দাঁড়িয়েছেন। জাহাঙ্গীর আলম জামাতের প্রার্থী এখানে। তো উনিও তো যথেষ্ট স্ট্রং একজন ক্যান্ডিডেট। উনি মাঝখানে কি বিএনপি থেকে উনি মাঝখানে বোধহয় অন্য পার্টিতে গিয়েছিলেন নাকি, আমি ঠিক শিওর না। উনি এখন হ্যাঁ 111 এর পরে উনি একটু রিফর্মিস্ট ক্যাম্পে ছিলেন, সেই জন্য 2008-এ উনি দাঁড়াননি, কিন্তু তারপর উনি বেশ তাড়াতাড়ি বিএনপিতে ফেরত চলে আসছেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি কি ওনাকে এগিয়ে রাখছেন এতেশাম? হ্যাঁ, এখানে উনি মানে বিএনপিকে একসাথে রেখেছেন, রেবেল ক্যান্ডিডেট কেউ দাঁড়ায়নি, এবং মানে উনি বেশ অ্যাক্টিভ ছিলেন লাস্ট 15 বছর, কাজে এমন ওকে আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি আপনি প্রেডিকশন করেন এটাতে? আমিও এদেশের সাথে এখানে আমিও ওনাকে সর্দার সাখাওয়াত হোসেন সাহেবকে এগিয়ে রাখছি। ওকে, তাহলে আমরাও এক্ষেত্রে আমিও আপনাদের সাথে একমত যে উনি যথেষ্ট পরিমাণ সিনিয়র এবং পরিচিত একজন। তো এবং মানে না জেতার কারণ নাই আর কি ওনার ইজিলি, কারণ জামাত এই আসলে সেই পরিমাণ স্ট্রং এখনো হয়ে ওঠেনি। তো আমিও আপনাদের সাথে একমত হয়ে ওনাকে এগিয়ে রাখছি। তো আমরা 4টা আসনেই বিএনপিকে এগিয়ে রাখছি নরসিংদীতে। আমরা যদি নরসিংদী 5-এ যাই, এখানে মিস্টার আশরাফুদ্দিন আছেন বিএনপি প্রার্থী, খেলাফত মজলিসের একজন আছেন তাজুল ইসলাম, 11 দলীয় জোটের জামাত এখানে প্রার্থী দেয়নি, এবং জামাল আহমেদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী। এতেশাম, আপনি কি এদের কারোর ব্যাপারে অ্যানালাইসিস দিতে পারবেন? আশরাফুদ্দিন নিজান মোটামুটি পরিচিত মুখ, উনি বিএনপির সেন্ট্রাল একটা পোস্টে আছেন, এবং যিনি এই স্বতন্ত্র দাঁড়িয়েছেন উনিও চেয়েছিলেন, উনি হলেন ডিস্ট্রিক্ট বিএনপির ভাইস প্রেসিডেন্ট, কিন্তু সবকিছু মিলে আশরাফুদ্দিন সাহেবকে দেওয়া হয়েছে। এবং এই নরসিংদী 5-এ ওই সাধারণত আওয়ামী লীগের হয়ে দাঁড়াতেন রাজিউদ্দিন আহমেদ রাজু। তো ওনার এগেনস্টে যারা বিএনপির দাঁড়াতো ওনারা কেউই বিভিন্ন কারণে এখন আর নমিনেশন নেননি, সেই জন্য বেশ কয়েকজন ইয়াং মানুষজনের মধ্যে একজনকে নেওয়া হয়েছে এবং আর একজন এই স্বতন্ত্র দাঁড়িয়েছেন।
এখানে মনে হয় জামাতের ক্যান্ডিডেট কেউ দাঁড়াননি, দাঁড়িয়েছেন খেলাফতের একজন ক্যান্ডিডেট। জামাতের ছিল 2.2% ইন জুন 96, জানুয়ারি জানুয়ারি 91-এ দেখা যাচ্ছে না, খেলাফতকেও দেখা যাচ্ছে না। কাজেই আমি ধারণা করছি বিএনপির দুই উইংয়ের মধ্যে ফাইট হবে, কিন্তু যিনি স্বতন্ত্র ওনার ব্যাপারে আমি মানে পজিটিভ কিছু পেলাম না যেটা দেখাবে যে এখানে একটা লড়াই হতে পারে। সেজন্য আমি আশরাফুদ্দিন সাহেবকে আগে রাখবো। ওকে, জ্যোতি? আমিও এখানে একমত। আমি জামাল আহমেদ চৌধুরী সম্পর্কে সেরকম কিছু খোঁজ খবর পেলাম না যেটা আর কি, যেটাতে বোঝা যায় যে উনি আসলে স্ট্রং রেবেল। কারণ আপনার স্ট্রং রেবেল হলে পরে তো সেটার আপনার একটা ফুটপ্রিন্ট থাকবে কোথাও, মানে আইদার আপনি সোশ্যাল মিডিয়াতে তার ক্যাম্পেইনের ছবি টবি দেখতে পারবেন, যেটা প্রচুর রেবেল ক্যান্ডিডেটদের দেখা যায়। নেগেটিভ হলে পরে তারা মারামারি করছে, সেটাও একটা নেগেটিভ, বাট হলেও নিউজ থাকবে। এখানে আসলে সেরকম কোনো ফুটপ্রিন্ট পাচ্ছি না। যেহেতু পাওয়া যাচ্ছে না, বলা মুশকিল যে কেন পার্টির নেতা বাদ দিয়ে মানে রেবেলকে সাপোর্ট করা সো আমিও এটা বিএনপি কে দিচ্ছি। আচ্ছা, একটু যদি আমরা স্ক্রিনটা দেখি একটু আবার, এখানে একটা ইনফরমেশন বোধহয় রিলেভেন্ট হতে পারে। আমি দেখছি যে 2008 সালে জামাল আহমেদ চৌধুরী কিন্তু বিএনপির ফর্মাল ক্যান্ডিডেট ছিলেন। সো এবং উনি আচ্ছা, প্রায় 35% ভোট পেয়েছেন। উনি অলরেডি একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। তো ওকে। এটা আমি ইনফরমেশনটা এখনই পেলাম। তো মানে আমার কাছে তো এই তাহলে পরে ইনফরমেশনটা বেশ হ্যাঁ, সেটা যদি হয় তাহলে পরে আমরা হ্যাঁ তাহলে পরে মেবি আমি চিন্তা করতে পারি যে ওনাকে দেওয়া, কারণ আমি আশরাফুদ্দিন সাহেবের সম্পর্কেও কিছু জানতে পারছি না। এটা মনে হচ্ছে বেশ নিরামিষ টাইপের নির্বাচন হচ্ছে। সো এবং তাহলে পরে মানে হয়তো জামাল আহমেদ বয়সে চৌধুরীকে বলা বোধহয় যায়। জামাল আহমেদ বোধহয় বয়সে একটু সিনিয়র ওই অর্থে। তো আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে জামাল আহমেদকে আগিয়ে রাখবো, যেহেতু উনি অলরেডি ইলেকশন করেছেন হ্যাঁ, এবং খুব কম ভোট না, মানে প্রায় 35% ভোট আওয়ামী লীগের হ্যাঁ। রাজউদ্দিন রাজুর সাথে কম্পিট করে। তো যদি আপনি কি তাহলে আপনি আই অবস্থান এগ্রি চেঞ্জ উইথ, করতেন আমি নাকি? আপনার অবস্থান চেঞ্জ করছি, এটা স্বতন্ত্রকে দিচ্ছি। ওকে, এতে সময় আপনি কি স্টিক করবেন আপনার আগেরটাতে নাকি? আমি স্টিক করবো, জি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি নরসিংদী 5, আমি আর জ্যোতি মানে পেইড করছি জামাল আহমেদ চৌধুরী, এতে সময় আপনি পেইড করছেন মোহাম্মদ আশরাফুদ্দিন। আমার মনে হয় নরসিংদী 5টাই লাস্ট আসন ছিল নরসিংদী জেলায়। তো আমরা যদি একটু সামারি করি, নরসিংদীর ক্ষেত্রে 1, 2, 3, 4 আমরা ওদের পুরো সবাই একমত বিএনপি উইন করবে। এবং নরসিংদী 5-এর ক্ষেত্রে আমরা মনে করছি যে দুজন মনে করছি রেবেল ক্যান্ডিডেট জিতবে এবং একজন মনে করছে বিএনপি অফিসিয়াল ক্যান্ডিডেট জিতবে। তো ধন্যবাদ দর্শক মন্ডলী আপনাদেরকে। আমরা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সামনে আর 3টা বড় জেলা বাকি আছে, 4টা আসবে ইনফ্যাক্ট। আমরা গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং সর্বশেষে ঢাকা। তো আমরা এই কয়টা আসন নিয়ে কথা বলবো আগামী 1-2 ঘন্টায়। আমাদের সাথেই থাকুন। আমাদের নেক্সট পর্বটা শুরু হবে আর এখন থেকে 15 মিনিটের মধ্যেই। লাইভে সামনের বাংলাদেশ চ্যানেলের সাথে আপনারা কানেক্টেড থাকলেই আপনারা নোটিফিকেশন পাবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।